This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য এবং তারপর হুমায়ুন কবিরের পাল্টা আর তাকে ঘিরে গতকাল রাজ্য বিধানসভার অধিবেশন রীতিমতো সরগরম হওয়া আপনারা বোধহয় ধরেই নিয়েছিলেন যে ব্যাপারটা এখানে মিটে গেল, কিন্তু মিটছে না, মেটাবেন না, এটা স্পষ্ট করে দিচ্ছেন হুমায়ুন কবির আজও রাজ্য বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বেপরোয়া হুমায়ুন জানিয়ে দিলেন জাতিকে নিয়ে কথা বললে দলের থেকে আগে আসবে জাতি এবং তিনি কোনোভাবেই ছেড়ে কথা বলবেন না। ফাইনাল আজকে শুরু করছি হুমায়ুন কবিরের বেপরোয়া হুমায়ুন কবিরের লাগাতার একের পর এক বেপরোয়া মন্তব্য নিয়ে আজকের ফুল অ্যান্ড ফাইনালের প্রথম গল্প। যেটা বলছিলাম, হুমায়ুন কবির থামছেন না, তার কারণ তিনি মনে করছেন যখন সরাসরি তার জাতিকে হুমকি দেওয়া হচ্ছে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং তা নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই, তখন দল কি বললো না বললো, দল ভর্ৎসনা করলো না করলো তাতে কিছু এসে যায় না, জাতির স্বার্থে হুমায়ুন মনে করিয়ে দিচ্ছেন দলের থেকে আগে জাতি এবং তার জাতির স্বার্থে তিনি থামবেন না। কি বললেন হুমায়ুন শুনুন। যতক্ষণ গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো, ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না, উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না, আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে? অত ভয় তা কেন গোটা মুসলিম সমাজের বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল? তার উস্কানিতে বলেছিল, তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে। শুনলেন হুমায়ুন কবিরের মন্তব্য, না ফুল অ্যান্ড ফাইনাল নয়, এটা আরও আছে, শোনাবো, একটু একটু করে শোনাচ্ছি, মোটামুটি শুরু করবার জন্য এটা বোধহয় যথেষ্ট ছিল। এবার বক্তব্য কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, কি এমন বলেছিলেন শুভেন্দু অধিকারী যে গতকাল রাজ্যের বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হুমায়ুন কবিরের দলের সর্বময় নেত্রী, তিনি এই সম্পর্কে নিন্দামূলক ভাষণ দেওয়ার পর, একে নিন্দা করার পর এবং শুভেন্দু অধিকারীকে একের পর এক আক্রমণ করে বিবৃতি দেওয়ার পর, বিজেপির রাজনীতিকে কাঠগড়ায় তোলার পরও হুমায়ুন কবিরের রাগ যাচ্ছে না, রাগ পড়ছে না এবং একই সঙ্গে হুমায়ুন কবিরের জাতির প্রতি বিশেষ দরদ থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণের ইচ্ছাও বিন্দুমাত্র কমছে না। কি সেই বক্তব্য ছিল শুভেন্দু অধিকারীর যার জন্য হুমায়ুনের এত রাগ? আরেকবার শুনে। পড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত, এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। এটা ছিল শুভেন্দু অধিকারীর সেই মন্তব্য যার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারি এবং এই একের পর এক হুঁশিয়ারি, সর্বশেষ হুঁশিয়ারি দলের আগে জাত, অতএব জাতিকে লক্ষ্য করে কিছু বললে থামবো না। শুধু তাই নয়, হুমায়ুন যখন বলছেন যে শুভেন্দু অধিকারী তাকে ভয় পাচ্ছেন, বিধানসভার সচিবালয়ে কেন চিঠি দিলেন নিরাপত্তার কথা আলাদা করে জানতে চেয়ে বা ঘোষণা করে, তখন হুমায়ুন কবিরও ভয় পাচ্ছেন বলে মনে করছেন বিজেপি বিধায়করা। শঙ্কর ঘোষ তিনি কি বলছেন, তার পাল্টা হুঁশিয়ারি সরাসরি হুমায়ুনকে ঘিরে, সরাসরি হুমায়ুনের দিকে লক্ষ্য করে কি বললেন শঙ্কর, আসুন শুনেন।
এই হুমকি উনি শুভেন্দু অধিকারীকে দেননি, এই হুমকি উনি মমতা ব্যানার্জিকে দিয়েছেন, মমতা ব্যানার্জির ভাষণকে দিয়েছেন। ফলে মমতা ব্যানার্জিকে এটা প্রমাণ করতে হবে যে ওনার বিধায়ক যে কথা বলছে সেটা ঠিক না বেঠিক, এটা মমতা ব্যানার্জিকেই প্রমাণ করতে হবে, শুভেন্দু অধিকারীকে করতে হবে না। আর শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথি অধ্যাপক ঝন্টু বড়াইক। আমি সরাসরি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ঝন্টু বড়াইকের কাছ থেকে জানতে চাইবো। অধ্যাপক অমিত ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, কিন্তু সেটা সম্পূর্ণ অন্য গল্পের জন্য আমি আপাতত আমার পিসিআরকে অনুরোধ করবো শুধুমাত্র অধ্যাপক ঝন্টু বড়াইককে স্ক্রিনে রাখতে। ফুল অ্যান্ড ফাইনালে ঝন্টু বড়াইক, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শুভেন্দু অধিকারীর মন্তব্য, তাকে ঘিরে গতকাল রাজ্য বিধানসভায় ধুন্ধুমার, এবং তারপরও আজ হুমায়ুন কবিরের নির্দিষ্ট এই হুঁশিয়ারির কি কারণ আপনি বুঝতে পারছেন? না দেখো, দুটো অপশন হতে পারে। এটা হয় স্ক্রিপ্টেড, কারণ এই হুমায়ুন কবিরের গার্ডস এতটাই ছিল না যে তিনি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ডিক্লেয়ার করেছিলেন, খেয়াল থাকবে। আজকে এই যে কথাগুলো বলছে, এক হতে পারে স্ক্রিপ্টেড, কারণ এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা দুটো দলের মধ্যে চলছে, পাল্লা দিয়ে চলছে, মূল্যবান বিধানসভার 0 আওয়ারে চলছে, এটার একটা স্ক্রিপ্টেড মেকানিজমও হতে পারে যে সরকার তার ব্যর্থতাগুলো লুকোচ্ছে, বিরোধীরা তার ব্যর্থতাগুলোকে লুকানোর একটা সামগ্রিক প্রক্রিয়াকরণের মধ্যে ঢুকতে পারছে। ঝন্টু বড়াইক, আমি আপনার এই প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার থিওরিটা, তত্ত্বটা সম্পূর্ণ মেনে নিতাম যদি না হুমায়ুন আরেকটু এগিয়ে এই কথাগুলো বলতেন। কি বলছেন আমি শোনাই আপনাকে। আমি আপনার কাছেই ফিরবো, আমার পরবর্তী প্রশ্ন নিয়ে ফিরবো। হুমায়ুন কবির শুধু এখানে থামেননি, বলছিলাম না আরো আছে, আস্তে আস্তে শোনাচ্ছি, ক্রমশ প্রকাশ্য হুমায়ুন কবিরের নিশানায় আবারও রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বললাম না গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারপরেও হুমায়ুনের রাগ কমছে না বা হুমায়ুনের আস্থা ফিরছে না। কেন? হুমায়ুনের নিজের মুখেই শুনুন। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে? কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? ব্যর্থতার কথা আমি বলবো না, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতির স্বার্থ আমাকেই রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। আমি দুটো প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু সবার আগে অধ্যাপক ঝন্টু বড়াইক, আপনি যে কথা বলছিলেন সাম্প্রদায়িকতা এবং আপনি বলছেন প্রতিদ্বন্দ্বিতামূলক, টিকছে কি থিওরিটা? কেন বলছি অধ্যাপক ঝন্টু বড়াইক বুঝুন, হুমায়ুন কবির অন্য কেউ নন, কোনো বামপন্থী বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, তারা বলছেন না, হুমায়ুন কবিরই বলছেন রাজ্যের পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? শতপ্রণোদিত হচ্ছে না কেন? শতপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিচ্ছে না ঝন্টু বড়াইক? না, অনির্বাণ, পরিষ্কারভাবে বলি, হুমায়ুন কবিরের এটা নতুন কথা নয়। তিনি কিন্তু একাধিকবার পুলিশ মন্ত্রী কাম মুখ্যমন্ত্রী ওই পদটা এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিকবার কিন্তু স্লোগান তুলেছিলেন, এবং পরবর্তীতে জানা গিয়েছিল দলের ভিতরে কিছু কিছু গোষ্ঠী আছে হুমায়ুন কবিরকে এইভাবে মুখ খুলিয়ে বার্তা দেয়, বার্তা অর্থাৎ তিনি বার্তা বাহক, মেসেঞ্জারের ভূমিকা নেয়। এবার তিনি কি নিয়েছেন জানি না, তবে এটা একটা পরিষ্কার সত্য কথা যে ভর কেন্দ্রে নতুন মুসলিম মুখ উঠে আসার যে প্রক্রিয়াকরণটা দলের ভিতরে 26কে কেন্দ্র করে হওয়ার একটা সুযোগ আছে, কারণ ফিরহাদ হাকিমের ওই ভ্যাকেন্সিটা অচিরে ফিরহাদ হাকিমের ওই ভ্যাকেন্সি একটা তৈরি হবে, সেটাই কিন্তু নতুন মুসলিম মুখ হতে চাইছেন তিনি, এটা একদম পরিষ্কার সত্য কথা। কিন্তু তার জন্য ঝন্টু বড়াইক, অধ্যাপক ঝন্টু বড়াইক, তার জন্য হুমায়ুন কবির কত কদমে গিয়েছেন। আমি একদম শুরুর কথাটা আবার ফিরে আসি, আপনার যদি খেয়াল না থাকে আমি আরেকবার আমার দর্শকদের জন্য হুমায়ুন কবিরের প্রথম যে বক্তব্যটা সেটা আরেকবার শোনাবো। আজ বিধানসভার সামনে হুমায়ুন কবিরের প্রথম বক্তব্য আরেকবার। এই হুমকি উনি এখন গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে, বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে, মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো, ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব,
তা আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান না, কত হিম্মত দেখব। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন। আমি অধ্যাপক ঝন্টু পরাগ, আপনি শুনলেন শেষ বাক্যটা, আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আর দ্বিতীয় বক্তব্যে ছিল জাতি সত্তা। অধ্যাপক ঝন্টু পরাগ, আমি কোথাও একেবারে হুবহু, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্না, রহমত আলীদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, যারা এই দেশে বসবাসকারী মুসলিমদের আরেকটি আলাদা ধর্ম সম্প্রদায় বলে নয়, একটি আলাদা জাতি হিসেবে দেখতে চেয়ে আলাদা রাষ্ট্র চেয়েছিলেন। হুমায়ুন কবির সচেতনভাবেই বলছেন নিশ্চয়, নাহলে বারবার জাতি শব্দটা বলছেন কেন? একদম, এটাকে বলা হয় ট্রিকল ডাউন এফেক্ট। এইটা তৈরি করা কিন্তু দুটো অ্যাসপেক্ট থাকে, পলিটিক্যালি সেই সম্প্রদায়ের মুখ হয়ে ওঠার একটা প্রক্রিয়াকরণ, দ্বিতীয় দেখবে খুব সহজভাবে জনপ্রিয় হওয়ার একটা রাস্তা হচ্ছে জাতিসত্তাকে উস্কানি দেওয়া, সুশ্রুড়ি দেওয়া। এবং আমি তোমায় বলছি যে এটার কোনো কিন্তু কত অব্দি যেতে হবে তার কোনো লিমিটেশন নেই। আজকে যে লোকটি বলছেন দাঁড়িয়ে যে ওর বিরুদ্ধে কোনো পুলিশ মামলা নিল না কেন, এই পাল্টা প্রশ্নটাও তো এবার উঠবে যে আপনি যখন একটা জাতিকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তখনও তো রাজ্য সরকার একটা ব্যবস্থা নেয়নি, বরং এটার প্রতিবাদ করার জন্য বাঙালি আইকন মুঠিন চক্রবর্তীর বিরুদ্ধে দুটো এফআইআর হয়েছিল। প্রশ্নটা হচ্ছে এই ট্রিকল ডাউন এফেক্টটা এই ভোটকে কেন্দ্র করে যে স্পষ্টভাবে হচ্ছে, এবং আমি আবারও বলছি স্ক্রিপ্টেড, এটা হয় কেন্দ্রাতিক স্ক্রিপ্ট কিংবা ম্যানুফ্যাকচার করছে নিজে সুমন, এই তোমার কবি হুমায়ুন কবির, এটা হতে পারে। কিন্তু তুমি খেয়াল করে দেখবে শুধু হুমায়ুন কবিরের এই অ্যাসপেক্টটা নয়, এই যে তোমার উত্তরপ্রদেশের স্টাইল মেনে নিরামিষ আমিষ খাদ্যের বিভাজনের স্টাইলে নবদ্বীপে যে ঘটনা হলো, এটা কিন্তু তুমি তাই বলবে। একেবারেই তাই। অধ্যাপক ঝন্টু পরাগ আমার সঙ্গে থাকুন। যে কথা উনি বলছিলেন, নবদ্বীপে যা ঘটলো, কি ঘটলো নবদ্বীপে? নবদ্বীপে তৃণমূল পরিচালিত পুরসভা এ রাজ্যের বাকি পুরসভাগুলোর মতোই, এবং সেই পুরসভার চেয়ারম্যান, আপনারা জানেন যে কলকাতার ক্ষেত্রে, অর্থাৎ কলকাতা পুরসভার ক্ষেত্রে যেরকম মেয়রই সর্বেসর্বা, তেমনি এই যে পুরসভাগুলোর ক্ষেত্রে বিভিন্ন জেলাতে, সেগুলোতে, যেগুলো পুরো কর্পোরেশন নয় সেগুলোর ক্ষেত্রে চেয়ারম্যানই সর্বেসর্বা, অর্থাৎ তিনি যা বলছেন সেটাই শেষ কথা। এবার সেই শেষ কথাটা ঠিক কিভাবে বলছেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান? তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক উল্টো পথে হেঁটে। কি বলছেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান? বলছেন তিনি দোল উপলক্ষে 3 দিন নবদ্বীপবাসীকে নিরামিষ থাকার কথা বলছেন, নিরামিষ খাওয়ার কথা বলছেন আবেদনের সুরে। এটাও বলছেন যে দেখুন, এটা তো আমরা আইন করে বলতে পারি না। বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান, বলছেন আইন করে তো বলতে পারি না, কিন্তু যে বলছি, অনুরোধই করছি, কিন্তু এই অনুরোধটাকেই মনে করুন এটাই আমাদের ইচ্ছে, তাই বলছি খাবেন না। কেন খাবেন না সেটারও যথেষ্ট ব্যাখ্যা দিচ্ছেন, আমি আর সে ব্যাখ্যা নিজের মুখে দেব। সরাসরি শুনুন তো চেয়ারম্যান কি বলছেন। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে, তারা অধিকাংশই নিরামিষ বুঝি। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। আমার সঙ্গে দুজন অধ্যাপক রয়েছে, দুজন অতিথি রয়েছেন, দুজন অধ্যাপক রয়েছেন। অধ্যাপক ঝন্টু পরাইক আপনারা জানেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে রয়েছেন, এবং অধ্যাপক অমিত ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন পুরাণ তত্ত্ববিদ হিসেবে। আমি প্রথম অধ্যাপক অমিত ভট্টাচার্যের কাছে যাব, তারপর ঝন্টু পরাইক আমি আপনার কাছে আসছি। একদম শুরুতে অমিতবাবু আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবো স্যার, যে নিরামিষ আর আমিষ আহারে আমাদের ধর্মাচরণের সঙ্গে, অর্থাৎ হিন্দু সনাতনপন্থীদের ধর্মাচরণের সঙ্গে কি সত্যিই কোনো যোগাযোগ আছে? খুব সুন্দর প্রশ্ন অনির্বাণ। আমাদের দুর্ভাগ্য হলো যাদের মাধ্যমে কথাগুলো আমরা শুনছি তারা কিন্তু কোনো শাস্ত্রগ্রন্থ পড়েননি। কারণ খাদ্যাখাদ্য বিচার, খাদ্য কী এবং অখাদ্য কী, কোনটা গ্রহণ করব এবং কোনটা বর্জন করব, এই নিয়ে আমাদের শাস্ত্রে কখনোই খুলিয়া জারি করা হয়নি। হিন্দু ধর্ম অত্যন্ত উদার একটি ধর্ম, যে ধর্ম বৈদিক যুগ থেকে শুরু করে পৌরাণিক যুগ হয়ে, মহাকাব্যের যুগ হয়ে, আধুনিক যুগ পর্যন্ত
কোনো শাস্ত্রীয় গ্রন্থে আমিষ নিরামিষের এটি গ্রহণ করতে হবে এবং এটি বর্জন করতে হবে এ ধরনের কথা বলেনি। ভগবান কৃষ্ণ বারবার বলছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, জানো অর্জুন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই দেখা দিই। যাকে আধুনিক হিন্দু জাতীয়তাবাদের রিভাইভালের সবথেকে বড় আইকন মনে করা হয় স্বামী বিবেকানন্দ, তিনিও তো তার শিষ্যকে সম্ভবত এই সম্পর্কে কিছু বলেছিলেন না? আমি তো একেবারেই প্রসঙ্গে আসি, তারও আগে আমি বলছি, স্বামীজির আগেও আমরা ভবভূতির উত্তরাঞ্চরিত যদি দেখি, ভবভূতি একজন ব্রাহ্মণ নাট্যকার, তিনি পরিষ্কার বলছেন মম কল্যাণিকা অনেন মর্মরায়িতা, আমার বাছুরটাকে কোথায় পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই কালকে যে ঋষিরা এসেছিলেন তাদের উদরস্থ হয়েছে। স্বামী শিষ্য সংবাদে যে কথা একটু আগেই বললে, স্বামী শিষ্য সংবাদের উত্তরকাণ্ডে পঞ্চম বললি, স্বামীজি শিষ্যকে পরিষ্কার বলছেন খাদ্য বিচার করবার প্রয়োজনই হয় না, এগুলো মানুষের স্পন্টেনিয়াস। এবং মানুষের শিষ্য জানতে চাইছেন যে রজগুণ বৃদ্ধি কি করবে না যদি মাছ মাংস এগুলো খাওয়ানো হয়? বলছে আরে রজগুণই তো দরকার, জগতে তো কর্মীর অভাব, কাজ করবে কে, সব তো জড়বস্তু হয়ে গেল। সুতরাং উদ্যমেন সিদ্ধন্তি কার্যানি, এই ভাবনাকে ভাবিত হতে গেলে আমাদের কিন্তু মাছ মাংসে এখানে কোনো রকম হুড়িয়া জারি করা যায় না। তবে স্বামীজি এটাও বলেছেন আহার শুদ্ধ সত্যশুদ্ধি, এটা কথাটা শাস্ত্রীয় বচন, কিন্তু মনে রাখতে হবে যে আহার শুদ্ধি ভেতর থেকে আসে। একটা সময় আসে সত্য গুণসম্পন্ন মানুষেরা তারা নিজের থেকেই মাছ মাংস ইত্যাদি পরিহার করে। একেবারে ঠিক কথা স্যার, এটা একেবারে স্বতন্ত্র বিষয়। আমার খেতে ইচ্ছা করছে না, আমি ছেড়ে দিলাম। আমি এমন অনেক পরিবারকে জানি যারা স্বেচ্ছায়, একেবারে শুরু থেকে আমাদের বাঙালি পরিবারে জন্ম, মাছ মাংস সবই খেতেন, কিন্তু স্বেচ্ছায় হয়তো কোনো একটি বা দুটি ছেড়ে দিয়েছেন। আমি অধ্যাপক ঝন্টু পরাইকের কাছে আসি। অধ্যাপক ঝন্টু পরাইকে আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনার খেয়াল থাকবে ফিরহাদ হাকিম যখন এই দাওয়াতে ইসলামের কথা বললেন, তখন আমি একটি বিতর্কে আপনাকে ডেকেছিলাম এবং সেখানে স্টুডিওতে এসে মুসলিম ধর্মবেত্তারা যারা ইসলাম নিয়ে চর্চা করেন তারা আমাকে বলেছিলেন যে এই আহ্বানটা তো ববি হাকিমের বা ফিরহাদ হাকিমের দেওয়ার কথা না, এটা তো ইসলামিক স্কলাররা দিতে পারেন, তারা জানেন যে ভিতরে কি লেখা আছে। একইভাবে আমিষ নিরামিষ খাদ্য বিচারের কথাটা অমিত ভট্টাচার্য বলতে পারেন, একজন পণ্ডিত বলতে পারেন, হিন্দু শাস্ত্রবেত্তা বলতে পারেন, ওখানেও বলছেন ফিরহাদ হাকিম, এখানেও বলছেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান। রাজনীতিবিদরা কি এবার ধর্মচর্চাটা একদম সামনাসামনি করবেন, সেই অবস্থাটা চলে এসছে? না, এটা ধর্মচর্চা না বলে বলতে পারো ভোট ধর্মচর্চা। খুব ভালো হয় যদি, কারণ ধর্মচর্চাটা কেউ করে না, কোনো ধর্ম এই ধরনের বিদ্বেষ ছড়ায় বলে আমার বিশ্বাস নেই। আমি ধর্মচর্চা করি না, মনে করি যে এটা হচ্ছে পলিটিক্সের, মানে ভোট পলিটিক্সের একটা পার্ট হিসাবে এরা এটা করছে। কারণ তোমাকে বলি, এই ঘটনাটা হওয়ার পরে আমি তন্ন করে পৌর আইনটা দেখছিলাম। 1978 সালে সংশোধিত পৌর আইনে কোথাও লেখা নেই পৌরপিতা বা পৌরপ্রধান, পৌর বোর্ড এমন কোন নির্দেশে দেওয়ার অধিকার বা এখতিয়ার রাখে। বেশ, এটা অধ্যাপক ঝন্টু পরাইক আমার সঙ্গে থাকুন। আপনাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার দলটা করেন, যে সর্বময় নেতৃত্ব দলে একজন কর্মী হিসেবে, অনুগত সৈনিক হিসেবে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান ওই পদটিতে বসেছেন ভোটে জিতে, তারই প্রতীকে নির্বাচিত হয়ে, তারই দেওয়ার প্রতীকে নির্বাচিত হয়ে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় TV9কে দেওয়া তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নির্বাচনের আগে ঠিক কি বলেছিলেন একবার শুনে নিত। কে কি খাবে তার কৈফিয়তই দিতে হবে। সব দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে, অনেক জায়গায়, গুজরাট থেকে শুরু করে রাজস্থানে, মনে রাখবেন। কিন্তু ওরা জানে না ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ ছানা খাবে, কেউ সোয়াবিন খাবে, কেউ আলু খাবে, কেউ পটল খাবে, কেউ পায়েস খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ধোসা খাবে, কেউ বিরিয়ানি খাবে, যে নবরাত্রি করছে সে ভেজ খাবে। অসুবিধার কী আছে? আমরা খাই না? শিক্ষা দেবে ওরা, ঠিক করবে কি কি খাবে কি কি না খাবে। তার মানে বুঝতে পারছেন কোন জায়গাটায় গেছে। অধ্যাপক ঝন্টু পরাইক, আমার কাছে আপনার প্রশ্ন, বুঝতে পারছেন রাজস্থান গুজরাট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথা আজকে হুবহু ফিরে আসছে তারই দলের নির্বাচিত একজন প্রতিনিধি, পুরো চেয়ারম্যানের মুখে, যা তিনি বিজেপির সম্পর্কে বলছিলেন তৃণমূলের একজন তেমন কথা বলছেন। কোন জায়গায় গেছে অবস্থাটা? না, এইটাই তো, যে উনি কি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তার রাজধর্ম মেনে এখনো স্টেটমেন্ট দিয়েছেন যে তার ক্যাবিনেটের একজন বিধায়ক এই কথা বলছেন,
কিংবা তার দলের সিম্বলে জিতে আসা একজন পৌরপ্রধান এই কথা বলছেন, তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন? তিনি কিন্তু দেননি। অবশ্যই দেবেন কিনা জানি না। আমি অধ্যাপক ভট্টাচার্যের কাছে আসবো। অধ্যাপক ভট্টাচার্য, একটা ছবি আমাদের জন্য, সিনেমা আর কি, আমাদের জন্য কাল্ট হয়ে গেছে ওই ছবি বিশ্বাসের ওই ডায়ালগটার জন্য, ফিরিয়ে দাও আমার 12টা বছর। কিন্তু ওই ছবিতে একটা খুব ইন্টারেস্টিং জায়গা ছিল। তদন্তের স্বার্থে উত্তম কুমার খুঁজে বার করেছিলেন যে নবদ্বীপ পুরসভা একসময় নিয়ম ছিল পূর্ণিমার দিন নির্দিষ্টভাবে রাস্তার বাতি একটু পরে জ্বালানো হতো, রাত্রি 8টার আগে রাস্তার স্ট্রিট ল্যাম্প জ্বলতো না। সেখানে উত্তম কুমারের মুখ দিয়ে সবার উপরে ছবিতে অথবা তার আগে তারপরে গত 50-100 বছরে কোথাও শুনিনি নবদ্বীপ পুরসভাতে এমন কোনো নিয়ম কখনো ছিল যে দোলের সময় নিরামিষ খেতে হবে। কি মনে হয় স্যার? এটা তো সম্পূর্ণই রাজনীতিকরণ। দেখানো হচ্ছে যেহেতু একটা ধর্মীয় চর্চা চতুর্দিকে আমাদের আশেপাশে পরিবেশ জুড়ে চলছে দ্রুত গতিতে, এবং তাতে বুদ্ধিজীবী থেকে শ্রমজীবী সবাই অংশ নিচ্ছেন, তাই তিনি যে প্রতিনিধি যে স্তরেরই হন না কেন তার মধ্যে একটা ধর্মীয় সুরসুরি বা যেটা বলার কথা নয়। অর্থাৎ এই সুরসুরি কখনো আসছে ফিরহাদ হাকিমের কাছ থেকে, কখনো আসছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে, কখনো আসছে তৃণমূলের প্রতীকে নির্বাচিত নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে, কখনো হুমায়ুন কবির, বা কখনো বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এই সব কিছুর মাঝখানে ফুল অ্যান্ড ফাইনাল আজকের দিনের জন্য আপনার কাছে এই খবরগুলোই পড়ে থাকছে, যেখানে আপনি চারিদিকে ধর্ম দিয়ে ঘেরা পড়ে রয়েছেন। হুমায়ুন কবির যেটা বলছেন শুভেন্দু অধিকারীকে তিনি ঘিরে রাখবেন, আসলে আপনাদের সবাইকে বোধহয় প্রত্যেক দলের প্রত্যেক নেতা অন্তত ঘিরে রাখছেন এই ধর্মের চক্র দিয়ে। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, বাঁকুড়ার রায়পুরে তুলকালাম প্রভাব খাটিয়ে এক শাসক নেতা আর্থ রিমুভার নিয়ে এসে পুকুর ভরাট করছিলেন বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন সঙ্গে। হীরক, কি ঘটনা এখানে? দেখো নির্মাণ, বাঁকুড়া রায়পুর ব্লকের বক্সি হাই স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই শ্যামবান নামের একটি পুকুর রয়েছে, যে পুকুরের জল স্থানীয় বাসিন্দারা ব্যবহার করতেন। সেই পুকুরই ভরাট করা হচ্ছিল এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, এবং এই ভরাটের কাজ করছিলেন স্থানীয় ঢেকো অঞ্চলের তৃণমূলের সভাপতি পুলক সিং, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর্থ মুভার দিয়ে সেই পুকুর যখন ভরাটের কাজ চলছিল সেই সময় স্থানীয় বাসিন্দারা আর্থ মুভার আটকে দেন এবং আর্থ মুভারকে ফিরে যেতে বাধ্য করেন, এবং তারপরই তারা কিন্তু পঞ্চায়েতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ঢেকো গ্রাম পঞ্চায়েতে। এবং সেখানে যখন এই অভিযুক্ত তৃণমূল নেতা পুলক সিং এবং স্থানীয় পুলিশ সেখানে পৌঁছয়, সেই সময় কিন্তু পঞ্চায়েতে কার্যত বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তারা যেটা দাবি করেন যে বারে বারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে পুলিশ এবং প্রশাসন সর্বত্রই এই পুকুর ভরাটের অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তার ধন্যবাদ হীরক।